বাংলায় কিংকর্তব্যবিমূঢ় বলে একটা শব্দ আছে, যার অর্থ কিং সাহেব যখন তার কর্তব্য পালন করতে না পারে বিমূঢ় হয়ে যান। নিখিলের একটু আগে বলা কথাটা শুনে সৌভিকও নতুন একটি শব্দের আবিষ্কার করলো। সৌভিক কর্তব্যবিমূঢ়। হতবুদ্ধি চোখে বন্ধুর দিকে চেয়ে আছে সৌভিক। কোনো মতো মুখ খুলে বলল, কি বললি তুই, কে? ওর এমন আশ্চর্যজনক চাহিনি নিখিলকে ভাবান্বিত করে তুলল। সে কি কোনো ভুল কিছু বলে ফেলেছে? চারুলতাকে কি ভালোবাসা যায় না, নাকি সে অধিকার তার পাওয়ার যোগ্য নেই? মৃদুকণ্ঠে ফের স্বগতিত করল, চারুলতা জাফরিন। প্রায় সঙ্গে সঙ্গে নিঃস্বরে চেঁচিয়ে উঠল সৌভিক, আর ইউ কিডিং? ফাজলিমি করছিস তুই? না, মজা করবো কে? হঠাৎ করে ছেলেটাকে কেমন খ্যাপাটে মনে হতে লাগলো। গৌরবর্ণের উজ্জ্বল দেহকান্তের রং পাল্টে লাগলো। রক্তিম আভা ধারণ করলো মুখশ্রী। চোয়াল শক্ত হলো। আকস্মিক ওর এই পরিবর্তন অবাক হলো নিখিল। কিছু বলবে তার আগে ধমকে উঠল ও। চারুকে তুই কতটুকু চিনিস? তুই কি জানিস ওর সম্বন্ধে? তাতে ওকে নিয়ে এসব ভাবতে পারিস কি করে? তুই এত রেগে যাচ্ছিস কেন? ফ্যাকাশে মুখে জিজ্ঞাসা করে সৌভিক আরও তেতে উঠল, বারুদের মতো দপ করে জ্বলে উঠল। রেগে যাচ্ছে কেন মানে? তুই রাগার মতো কথা বলেছিস, রাখছি কেন? হুম? বলে ওর বুকের বাঁ পাশে হাত দিয়ে ধাক্কা দিল। তাল সামলাতে না পেরে দু কদম ছিটকে বিছানার অপর প্রান্তে পড়ে গেল নিখিল। সেভাবে ওর গাল বরাবর ছুঁড়ে দিল একটা শক্তপোক্ত মুখ থুবড়ে দেওয়া ঘুষি। উঠতে গিয়ে উঠতে পারল না ছেলেটা। পড়ে যেতে নিলে বাদুর ঝোলা হয়ে ঝুলে রইল মশারির সঙ্গে। ভাগ্যিস ওটা টাঙানো ছিল, তাই রক্ষে। আকস্মাৎ আক্রমণে অপ্রস্তুত হলেও দিশেহারা হলো না নিখিল। দ্বিতীয়বার ওর দিকে আঘাতের মুষ্টি ধেয়েই এলো, আটকে দিল সবাইকে। ঝপ করে উঠিয়ে বসে সৌভিককে বাড়িয়ে দেওয়া মুষ্টিবদ্ধ হাত কয়াত্ত করে ফেলল নিমেষে। তারপর একেবারে ফিল্মি স্টাইলে ওর বাড়িয়ে দেওয়া মুঠো ওরে মুখের সামনে এনে হিস হিস করে বলল, হোয়াট আর ইউ ডুইং? হ্যাভ ইউ গট ম্যাড? শুধু ভালোবাসার কথা বলেছি, তাতে এত খেপছিস? বোন হয় তোর, কোনো সম্পত্তি না যে এরকম পাগলের মতো আচরণ করবি। আর আমি তো খারাপ কিছু বলিনি তাহলে? সৌভিক সহসা কোনো কথা বলতে পারল না। ফ্যাল ফ্যাল নয়নে চেয়ে রইল কেমন। একটু ধাতস্থ হতে ওকে ছেড়ে দিল নিখিল। কাছ থেকে সরে গিয়ে নিরাপদ দূরত্বে বসলো। শান্ত কিন্তু দৃঢ়তার সহিত বলল, এত ছোট একটা ব্যাপার নিয়ে মারামারি করতে পারে আমার ধারণা ছিল না। তুই এরকম ইমমেচিওর তাও জানতাম না। চারুলতা আমার প্রথম দেখায় ভালো লেগেছিল। আমি ভেবেছিলাম কিভাবে তাকে কথাটা বলবো। একটু লজ্জা লাগছিল, ভেবে পাচ্ছিলাম না। এর মধ্যে তুই জিজ্ঞাসা করলি, আমি বলে দিলাম আমার মনে কি আছে। কিন্তু তোর এমন রিয়াকশন? একটু থেমে আবারও বলল, তোর কি সমস্যা জানি না, কেন এরকম ষাঁড়ের মতো তেড়ে এলি জানি না, কিন্তু আমি আশা করব তুই আমাকে কারণটা বলবি। এখন হয়তো বলতে চাচ্ছিস না, যখন ইচ্ছে হবে তবে তখন বলিস। কিন্তু একটা কথা মনে রাখিস, চারুকে আমি ভালোবাসছি, সব সময় বাসবো। কথা শেষ করে ওর দিকে চোখ তুললে চাইল। সৌভিক কোনো হেলদোল নেই, এখনও ঠায় বসে আছে, মুখটা নিচু করে। ঘন ঘন শ্বাস ফেলার আওয়াজ আসছে। ওকে চেনে নিখিল, সহজে এমন রাগ করার পাত্র নয়। তবে আজ হঠাৎ কেন এত রেগে গেল কারণটা বোধগম্য হচ্ছে না। ওকে ওর মতো সময় নিতে দিয়ে ঘুমিয়ে গেল নিখিল। থাকুক ও ওর মতো, শান্ত হয়ে ভাবুক। দোতলার চারুর ঘরটার সামনে দাঁড়িয়ে আছে অনুলেখা মাহাত। দুজনের পরনে বাইরে যাবার পোশাক। মাহাতের হাতে একটা লাগেজ। বোঝাই যাচ্ছে চলে যাবার প্রস্তুতি। বউ ভাতের দ্বিতীয় দিন আজ। বাঙালিয়ানা নিয়মে বিয়ের পরে নাওয়ারে এসেছিল অনু। আজ তার সময় ফুরল, ফেরত যেতে হবে নতুন ঠিকানায়, তার স্বামীর ঠিকানায়। যাওয়ার আগে চারুর সঙ্গে দেখা করতে এসেছে ওরা। অনু আসবার মন ছিল না, হয়তো আসতো না, কিন্তু মাহাদের অনুরোধ ফেলতে পারল না। ছেলেটা এত মিষ্টি করে বলল যাওয়ার আগে চারু ভাবিকে বলবে না। ওর সরল চাহিনীর বিপরীতে কোনো তেরা উত্তর দিতে ইচ্ছে হলো না আর। শত হোক প্রিয় মানুষের আবদার। দরজা খুলে অনুকে দেখে বেশ অবাক হলো চারু। গত দুদিন এই মেয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি বললেই চলে, হলেও দুজন এড়িয়ে গেছে। আজ হঠাৎ জিজ্ঞাসা করার জন্য মুখ খুলতে গেলে অনু সোজাসাপটা বলল, আমি শ্বশুরবাড়ি যাচ্ছি, যাওয়ার আগে দেখা করতে এসেছি। ওর দায়সারা গোছের কথাটা শুনে একটু হাসলো চারু। শ্লেষ মিশ্রিত কণ্ঠে বলল, না এলেই পারতে, শুধু শুধু এতটা রাস্তা হেঁটে কষ্ট করা। এর চেয়ে তেরা জবাব তৈরি ছিল অনুর। ও সেটা প্রয়োগ করতে ফেলতো, কিন্তু মাহাদের উপস্থিতির জন্য সতর্ক হলো। বিচিত্র কারণে চারুকে ভীষণ শ্রদ্ধা করে মাহাত। সেই বড় আপার সঙ্গে খারাপ আচরণ ও সহ্য করবে না। নবপরিণীতর জীবনের ঝঞ্ঝাট চায় না অনু, তাই চুপ রইল। ওর পক্ষ থেকে উত্তরটা দিল মাহাত। বিনয় হেসে বলল, ওভাবে বলছো কেন ভাবি? তোমার সঙ্গে দেখা না করে আমি চলে যেতে পারি? মাহাদের এমন সহজ স্বীকারোক্তি পুনরো কিছু স্মৃতি জাগিয়ে দিল মনে। খুব যত্ন করে আবদ্ধ রাখা বুকের গভীরে লুকিয়ে কিছু মধুর সম্পর্ক, কিছু অমিল সময়। পরক্ষণে পুরনো ঘায়ে টান পড়ল যেন। রক্ত ছলকে বেরোলো, ভিজিয়ে তাজা করে দিল ক্ষতটা।
ঠোঁটটা কেমন বাঁকা করে উঠল চারুর। পরশু বিয়ের সময় তো আমাকে মনে করেনি, এখন কেন? কে বলেছে মনে করেনি? আম্মা তো বলল তুমি অসুস্থ ছিলে, তাই আর। তুমি ভুল বুঝো না ভাবি, আমি তোমায় খোঁজ নিয়েছিলাম। কঠিন স্বরে চারুর প্রত্যুত্তর। আমাকে ভাবি ডাকা বন্ধ করো মাহাত। তোমার সঙ্গে সে সম্পর্ক আমার নেই, কিন্তু ভাবি ডেকেই তো আমি অভ্যস্ত। ভাইয়া ও বাড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে পারে, তাই বলে কি আমার সঙ্গেও? আকুল চোখে তাকায় চারু নির্বিকার। যেখানে আসল মানুষটার সঙ্গে সব চুকে বুকে গেছে, সেখানে তুমি তো। যাকগে, বাদ দাও। আমি যেহেতু তোমার স্ত্রীর বড় বোন, সেই হিসাবে আপু ডাকলেই খুশি হব। পুরনো সম্পর্ক আর কি না, কোনো অস্তিত্ব নেই। তার প্রয়োজন কি? হাসার চেষ্টা করলো। ভাবি ডাকার ঘোর আপত্তি বুঝতে পেরে দমে গেল মাহাত। কিছু আর আগের মতো নেই। সেই সুন্দর ভাবি দেওরের সম্পর্ক খুনসুটি হারিয়ে গেছে সব। মিইয়ে যাওয়া গলায় বলল, ঠিক আছে, আপা ডাকবো তবে। আচ্ছা। চারু হাসে। মাহাত কিছুক্ষণ চুপ করে থেকে অনুকে বলে, তুমি যাও, আম্মা আব্বার কাছে বিদায় নাও, আমি আসছি। ওকে চারুর কাছে ফেলে চলে যেতে যদিও ইচ্ছে হলো না অনুর, তবুও বিরক্তি না করে নিঃশব্দে প্রস্থান করলো। চারু প্রশ্নার্থক চোখে চাইল। কিছু বলবে মাহাত? কয়েক সেকেন্ড নীরবতার পর মাহাত শোধায়, তুমি কি আমাদের উপর রাগ করে আছো? বিয়েটাকে মেনে নিয়েছো তো? তোমার কেন মনে হচ্ছে আমি রাগ করব? কেন মানবো না তোমাদের বিয়ে? যেটা আমার পুরো পরিবার মেনে নিছে, সেটাতে আমি না মানার কে? আর আমার না মানাতে দিয়ে তোমাদের কি যায় আসে? ইতস্তত হয়ে বলে, তোমাকে অনুর বড় আপা বলবার আগে ভাবি বলে ডেকেছি। তুমি যদিও সব ভুলে যেতে চাও, ভুলে যাওয়া উচিত, কিন্তু আমার কাছে সেই সম্পর্কের গুরুত্ব আছে। জীবনে প্রথম যে নারীকে বড়ভাবে জায়গা দিয়েছি, মায়ের পর যাকে শ্রদ্ধা করছি, যার দোয়া নিয়ে আমি সংসার করতে পারি, তাকে ব্যথা দিয়ে আমি ঠোঁটের কোণে হাসিটা লেগে আছে ওর। হয়েছে, হয়েছে, আর বলতে হবে না। আমি বুঝেছি মাহাত, তুমি এখনও সেরকম আছো, পাল্টাওনি, তেমন সহজ সরল। আমি দুঃখ পাইনি মোটে, খুশি হয়েছি এই ভেবে যে আমার উড়নচণ্ডী বেখেয়ালি বোনটাকে তোমার কাছে তুলে দিতে পারি। দোয়া করে সুখী হও, অনেক বেশি সুখী হও। কাঙ্ক্ষিত প্রতিক্রিয়া পেয়ে ভীষণ খুশি হয় ছেলেটা। উজ্জ্বল অনুপ্রভা ছড়িয়ে পড়ে ও সুদর্শন চেহারাখানা জুড়ে। মাথা হেলিয়ে বিদায় নিয়ে বলে, আসি ভাবি, তুমি ভালো থেকো। শেষবারের মতো ভাবি ডাকটা শুনে চোখের জল ভিড়ল চারুর। ঝাপসা দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে ধীরে ধীরে গমন দত্ত মাহাদাদের পানে। বুক চিরে দীর্ঘশ্বাস বেড়ায়। আহারে জীবন! অন্ধকার দক্ষিণে হওয়ায় একা বসে আছে নিখিল। আশেপাশে কেউ নেই। নির্জন জনশূন্য। আজ সারাদিন সৌভিকের সাথে দেখা হয়নি ওর। ঘুম থেকে উঠে ঘরে পায়নি। সৌভিক ছিল না, অথচ গতকাল দুই বন্ধু একসাথে বাইরে বাইরে বেরিয়েছে, নাস্তা করছে, ঘুরছে আশেপাশে এলাকার। আজকের জন্য প্ল্যানিং করা ছিল কোথায় যাবে, এ এলাকায় আর কি কি জায়গা দেখবার আছে। কিন্তু তার মধ্যে কি না কি হয়ে গেল। সৌভিক ব্যাপারটা নিয়েও খুব অবাক হলো। সেই আমলে বাংলা সিনেমার ভিলেনের মতো আচরণ। নায়িকাকে পছন্দ করে শুনলে নায়কের উপর নায়িকার ভাই যেমন চড়া হয়, খলনায়কের ভূমিকায় অবতার করে, ঠিক তেমনই। অথচ সৌভিকের চরিত্রের সাথে এ যায় না, একদমই না। তাহলে উদাস হয়ে ভাবে, আচ্ছা, কোনোভাবে কি সে ভুল করে ফেললো? সৌভিক নিজেই চারুকে পছন্দ করে না তো, কিংবা ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ওদের সম্পর্কে নিজেদের অনাধিকার প্রবেশ করে ফেললো কি? কিন্তু তাও কি করে? সৌভিকের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়, বন্ধুর প্রাণের সম্পর্ক ওদের। কই কোনোদিন তো দেখিনি এমন কিছু। এমনকি ওর কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে, এমন কিছু শুনিনি। চারুকে দেখে তো মনে হয়নি। তবে কি করে ছটপট করে ওঠে সমস্ত মন, আনচানকর প্রাণ। অদ্ভুত গোলকধাঁধায় ভেসে গেছে সে, যার কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না। রক্তিম সূর্যটা পশ্চিমে ডুবছে অনেকক্ষণ। অন্তরিক্ষে লালাবো বর্ণের ছড়াছড়ি। দূরে ঘন বৃক্ষরাজি কৃষ্ণরূপ নিয়েছে। একটানা ঝিঝি ডেকে যাচ্ছে কাছে কোনো গাছে বসে। পুরো আলোয় হারায়নি। আবছা আধারি নিয়ে সন্ধ্যা নেমেছে ধরিনীর বুকে। ধোয়া ওঠা কফির মগ নিয়ে বাগানে এলো চারুলতা। গতকাল রাতেই অর্ধেক বাড়ি ফাঁকা হয়ে গেছে। অভ্যাসগত অতিথিরা অনেকে চলে গেছে কাল বৌভাত থেকে ফিরবার পর। বাকি যারা ছিলেন তারা আজকে সকালে গেছেন যার যার নিজস্ব ঠিকানায়। কয়েকদিন হইচইয়ের পর বাড়িটা আজ বেশ ফাঁকা ফাঁকা লাগছে। কেমন অদ্ভুত শূন্যতা চারিপাশে। অন্ধকারের পথ হেঁটে দক্ষিণ হাওয়ার দিকটা আসছিল চারু। হঠাৎ মনে হলো কে যেন ওখানে বসে। আওয়াজ আসছে। চমকে উঠে কে? প্রশ্ন করতে গিয়েও করল না চারু। ঠোঁটের ডগায় আসা প্রশ্নটা বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে রইল অন্ধকারে। নিশ্চুপ শুনল কোনো আগন্তুক গুনগুন করে সুর ভাসছে। রবি ঠাকুরের ভীষণ জনপ্রিয় প্রেম বিরহের করুণ সুরের গানটি। এই গায়ক তার সম্মিলনে কণ্ঠে গাইছে, যদি আরো কাছে তুমি ভালোবাসো, যদি আরো কাছে নাই আসো। বিকাল থেকে উদাস ছিল চারু। পুরনো স্মৃতিরা বারে বারে দোলা লাগছিল মনে। বেরিয়ে আসতে চাইছিল বুকের ভিতর আবদ্ধ সিন্দুক ছেড়ে। সে সিন্দুকের অবস্থান তার গহীনে, তার তিক্ত অতীতের স্বল্প মুড়িয়ে।
অচেনা মানুষটির এই মর্মস্তিক করুণ সুরে দুঃখের ব্যথায় আগুনে ধরিয়ে দিল। হৃদয়ের আঘাতে হেনে স্মৃতিরা বেরোলো ঝুলি থেকে একে এক করে। সেই ২.৫ বছর আগের কথা, সেই বিয়ের রাত। বাসর রাতে প্রথম দেখা অচেনা পুরুষ মাহতাবের সঙ্গে। অন্তমুখে চারুর বিয়েটা পারিবারিকভাবেই হয়। বিয়ের আগে তেমন দেখা সাক্ষাৎ হয়নি। একবার শুধু মাহতাবের সঙ্গে কফি খেতে গিয়েছিল রেস্তোরাঁয়, তাও বিয়ের দিন ৪ আগে। ৮ ঘন্টা সেই সময়টুকু কতটুকু বা চেনা জানা। বিয়ের রাতে তাই স্বল্প পরিচিত পুরুষটির সামনে আড়ষ্টতা মর্মে মরে যাচ্ছিল চারু। লজ্জিত আনতে মুখ তুলে তাকানো হয়নি। আগের কথা ভেবে রাখা একটা পরিকল্পনা পূরণ হয়নি। কল্পনায় এঁকে রাখা কত গল্প, কত কি ভাবনা। সারা রাত গল্প হবে, লোকটাও যেন কেমন। মনের দেওয়া নেওয়ার আগে শরীর দেওয়া নেওয়া হয়ে গেল। লজ্জায় চারুর দ্বিমতটুকু করার সুযোগ পায়নি। ৮-১০টা দাম্পতির মতো অতি সাধারণ নিয়মে সংসার জীবনে প্রবেশ করল চারু। স্বামী শ্বশুরবাড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল দ্রুত। মাহাতাবের পরিবারের সে বড় ছেলে। দাদার বংশের প্রথম নাতি, দাদা বেঁচে নেই। দাদি যাই যাই করছেন। বড় সাত নাতির সন্তান দেখে মরবেন। অতএব মাহতাবের বিয়েটা তড়িঘড়ি করে দিয়েছেন তার পরিবার। মাসখানেকের মধ্যে শ্বশুরবাড়ির সবার বাচ্চা না শুনতে শুনতে বিষয়টা বুঝতে পারে চারু। একে স্বামী নামক লোকটার সঙ্গে তার তেমন বোঝাপড়া হয়নি। এখন সেভাবে ভালোবাসাটা হয়ে ওঠেনি। তাতে বাচ্চার দায়িত্ব চারু সময় চাচ্ছিল। মাহতাব মানতেন আর। সেও দ্রুত বাবা হওয়ার বাসনা করে। অপারগ চারু শেষ অবধি রাজি হয়ে যায়। কিন্তু মেনে নেওয়া আর মনে নেওয়া এই দুইয়ের মধ্যে তফাৎ আছে। চারু মেনে নিয়েছিল। মনে নিতে তার সময় দরকার ছিল। ক্রমাগত চেষ্টার পর বারবার ব্যর্থ হয় ওরা। পারিবারিক চাপ দিতে থাকে। ভাই বোন সবাই বড় হয়ে যাওয়ায় বাড়ি ওদের কাছে ফাঁকা ফাঁকা। বাচ্চা কাচ্চা এলে তা পূর্ণ হবে। তাই সবার মুখে এক কথা, একটা সন্তান চাই, একটা সন্তান চাই। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবারই এই এক কথা। শুনতে শুনতে বিরক্ত চারু, মাঝে মাঝে বিতৃষ্ণা আসে। সবাই এমন করে কেন? সময় হলে কি বাচ্চা হবে না? এত জোর দেওয়ার কি আছে? তারা তো চেষ্টা করছে। কিন্তু চেষ্টার সফলতার মুখে দেখে না। চিকিৎসার শরণাপন্ন হলে তিনি একসময় সত্যতা জানেন। চারু ইন অ্যান ইনফার্টাইল ওমেন। শি ক্যান নেভার বি এ মাদার। সাজানো সংসার ভাঙতে আর দেরি হয়নি। খুব দ্রুত ডিভোর্সের মাধ্যমে সম্পর্কের ইতি টানে মাহতাব। নিজের বিয়ে চারুর ভূমিকা ছিল না। বিয়ে ভাঙাতেও তার ভূমিকা রইল না। পুরুষতান্ত্রিক সমাজ পুরুষের কথাই গ্রহণ করলো। মাহতাব সব চুকাতে চাইলেও চুকে গেল সব কিছু। চারু ফিরল তার নীড়ে, কপালে তালাকের তকমা লাগিয়ে। একা দাঁড়িয়ে স্মৃতিচারণ করছিল চারু। গান গেয়ে থেমে গেছে কখন সে জানে না। চটকা ভাঙল গায়কের দরজা শুনে। কে ওখানে? চৌকিতে ফিরে তাকালো মেয়েটা। অন্ধকারে অস্পষ্ট সব। ভেতরে কে বসে আছে বোঝা যাচ্ছে না। আগন্তুক উঠে বাতি জ্বালালো। হলদে আলোয় আলোকিত হয়ে উঠছে লোকটা। দেখতে পেল চারু। নিখিল নস্বাদ। ও আপনি? উৎকণ্ঠা অবস্থায় বিস্মিত হয়ে এলো। নিখিল এগিয়ে এসে দরজায় দাঁড়িয়ে বলল, আসুন না। বাইরে দাঁড়িয়ে কেন? স্বাগতম জানানোর ভঙ্গিতে হাত বাড়িয়ে দিল। চারু এগোলো না, নড়ল না একটু। উপচে পড়া কান্নাটাকে এক ঢোল গিলে রুদ্ধ করল। কণ্ঠ হেসে বলল, না থাক। আপনি গান গেয়েছেন, বিরক্তি না করি। শুনে ফেলছেন বুঝি? ইস, এই বাজে কণ্ঠটা নিয়ে কি যে করি। হুটহাট মুখ ফসকে সুর বেরিয়ে এসে, তাও যদি ভালো হতো। না না, আপনার গানকে মোটেও খারাপ বলিনি। আমি বললাম। চারু প্রতিবাদ করার চেষ্টা করলো। প্রশ্রয় পেয়ে নিখিল হাসে। খারাপ যদি না বলেন তবে ভেতরে এসে বসুন না। ভয় নেই। জোর করে গান শোনাবো না। এমনি গল্প করবো। আসুন না প্লিজ। গল্প করার মানসিকতা তার নেই। ভঙ্গুর মন তার। কবে ঝুরঝুর করে ভেঙে গেছে। হারিয়ে গেছে কত সুর, কত ছন্দ। এতদিন ধরে একটু একটু করে সামলে নেওয়া শক্ত আবরণ, নিজেকে মুড়িয়ে নেওয়া সবটাই বিফলে গেছে ক্ষণিকের তরে। ফিরে এসেছে পুরনো ব্যথিত চারুলতা। ফুলের মতো কোমল, একটুকুতে নুয়ে পড়া লতা। কিন্তু কোনোটা লোকটা এত অনুরোধ করছে, তাকে না বলা কেমন ঠেকলো তার কাছে। অগত্যা রাজি হলো। আচ্ছা আসছি। নিখিল সরে গিয়ে ভেতরে ঢুকবার স্থান করে দিল। চারুর বসবার ইঙ্গিত দিয়ে নিজে বসলো ওর বিপরীতে। চারু হাসলো একটু। নিতান্ত কথা খুঁজে না পেয়ে শুধল, আপনি কি নিয়মিত গান নাকি প্রফেশনাল? নিখিল যেন লজ্জিত হয়ে তড়িঘড়ি করে বলল, না না, প্রফেশনাল নেই। এই একটু একটু স্বাদ হলে মাঝে মাঝে। আসলে কথা, পাগল মানুষ তো, বেশিক্ষণ চুপ করে থাকতে পারি না। সৌভিক নেই অনেকক্ষণ হলো। এখানে বসে বসে আছি। ভাবলাম একটু গান গাই। এর মধ্যে আপনার কানে গিয়ে পৌঁছালো ফাটা বাঁশের চ্যানচ্যানানি। হা হা। আপনি যেভাবে বলছেন অতটাও খারাপ নয়। বাদশাদের নিখিল চটপট জবাব। বারবার ও কথা বলবেন না। আমাকে আবার পেয়ে বসলো। আপনাকে ধরে জোর করে গান শোনাতে বসবো। তখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি বাঁচি অবস্থা। ওর বলার ধরন দেখে চুপ করে থাকতে পারল না চারু। নিমেষে মন খারাপ ভুলে হেসে ফেলল খিলখিল করে। সেই হাসির সঙ্গে তাল মিলিয়ে হাসতে লাগলো নিখিল। সৌভিক সারাদিন বাড়ি ছিল না। বাড়ির একটা দরকারে গিয়েছিল। সারাদিন সেই কাজে
কর্তন করে যখন ফিরল তখন সন্ধ্যা পেরিয়েছে। গেট দিয়ে ঢুকে লন পেরোনোর সময় হঠাৎ কানে বাজলো হাসির আওয়াজ। শব্দ করে বাগানের দিক থেকে এই ঝিঝি ডাকার নিঝুম রাতে ওখানে বসবে কে? কৌতূহল হয়ে পা বাড়ালো। একটু দূরেই যেতে চোখে পড়ল দৃশ্য। না, কোনো অশালীন কিছু নেই। তবে অপ্রত্যাশিত বটে। দক্ষিণা হাওয়ায় নিখিল আর চারু মুখোমুখি বসে আছে। দুজনে কি নিয়ে যেন খুব হাসছে। প্রফুল্ল সেই হাসি কানায় কানায় আনন্দপূর্ণ। বহুদিন পর চারুকে এভাবে প্রাঞ্জল দেখে অবাক হলো সৌভিক। চারুর খুশি সে অবশ্যই খুশি। কিন্তু নিখিল? নিখিল কেন হাসছে ওর সঙ্গে? হঠাৎ কি করে একটা গোপন ব্যথায় চিনচিন করে উঠল ওর বুক। অব্যক্ত আক্রোশ ফুঁসে উঠল মন। ক্রোধান্বিত হয়ে নীরবে প্রস্থান করল সে। ঘর গোছাতে ব্যস্ত ছিল অনুলেখা। হঠাৎ পেছন থেকে কে যেন উদর ছুঁয়ে দিল। হিমশীতল ঠান্ডায় দুহাতে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরতেই পিলে চমকে গেল। চেঁচানোর জন্য মুখ খুলতে নিলে একটা আহ্লাদে সুর ভেসে এলো কানে। কি করছে আমার বউটা? বলা বাহুল্য এটা কার কণ্ঠ? অনু মিষ্টি করে হাসলো। দেখছো না ঘর গোছাচ্ছে? ঘর তো গোছানোই আছে। তুমি বরং আমাকে গুছিয়ে দাও। এক ঝটকায় ওকে ঘুরিয়ে নিজের দিকে ফেরালো। এক হাতে পিঠ ঝরিয়ে অন্য হাতে কোমরে চেপে মিশিয়ে নিল নিজের সঙ্গে। চোখে ইঙ্গিতপূর্ণ ভাষা। অন্বেষালো সে চোখের দৃষ্টি দেখে অনু ভুবন ভুলানো আসি। ও থুতনি একটা চিমটে দিয়ে বলল, এটা কি সেই সময়? অসময়ে উল্টোপাল্টা না বললে নয়। না নয়, কারণ বউ আমার, সময়ও আমার। এখন আমি যা খুশি বলবো, যা খুশি করব। বলে নিজের কথায় প্রমাণ দেখাতে মত্ত হলো। ঠেসে ধরে চুমু খেলেও ওর গালে মুখে অবাধ্য হলো হাতের বিচরণ। অনু দেওয়াল ঘড়ির দিকে তাকে ছটপট করলো। আহা, কি করছো মাহাত? দরজা খোলা, এক্ষুনি কেউ এসে পড়বে। দেখে ফেললে কী ভাববে বলো? কেউ আসবে না। আর এসে দেখলে বা কি? আমি আমার বউয়ের সাথে কী করছি না করছি তাতে কার কি? বরং নিজেই লজ্জা পেয়ে যাবে। ইস, তুমি কি নির্লজ্জ! বলে ওকে ছাড়ানোর চেষ্টা করলো অনু। মাহাত কিন্তু ছাড়ল না, বরং আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরল। কাঁধে নাক ঘষতে ঘষতে বলল, হুম, একটু তো বটেই। কিছুটা সময় পার হলো এভাবে ছটপট করতে করতে একসময় হাল ছেড়ে দিল অনু। মৃদুস্বরে জানতে ছিল, আচ্ছা একটা কথা বলি, শুধু একটা, 100টা বলো। আমি কিছু মনে করব না, শত হোক একটাই বউ আমার। ওর দুষ্টুমিতে বিরক্ত হয়ে বলল, আহা শোনোই না। মাহাদর নাক টিপে দিয়ে বলল, আচ্ছা বলোই না। অনু চুপ করে রয়। কিয়ৎক্ষণ পর শুধায়, তখন তুমি আপাকে কি বললে আমি চলে আসার পর? এ প্রশ্নে অবাক হয় ছেলেটা। কেন? আহ হ্যাঁ বলো তো। জোর দেখায় খুব। মাহাদ একটু ভেবে বলে, তেমন কিছু না। তার বোনকে নিয়ে যাচ্ছি, তার কাছে একটু মত নিতে হবে না, তাই আর কি। সেজন্য আমাকে চলে যেতে বলবার কি ছিল? আর ওর কাছেই বা বলবার কে? ওকে। হুট করে যেন রেগে ওঠে অনু। আগের চেয়ে কণ্ঠ বেশ উঁচু শোনায়। হাত ছেড়ে দিয়ে দূরত্ব দাঁড়ায় মাহাত। আকস্মিক ওর এহেন আচরণে বেশ অবাক হয় মাহাত। তুমি তাতে রেগে যাচ্ছ কেন? আমি কি ভুল কিছু করেছি? সে তো তোমার বোন। হ্যাঁ বোন, কিন্তু তাতে কি? বোন হয়েছে বলে আমার মাথা কিনে এনেছে যে ওর কাছে পারমিশন নিতে হবে? দপ করে আগুন জ্বলে উঠল ওর মাথায়। বারুদের মতো ফুঁসে ওঠে মেয়েটা। সহসা সেই ক্রোধান্বিত অনুকে চিনতে পারে না মাহাত। প্রবল বিস্ময়ে হতবিম্বল চোখে চেয়ে রয়। এভাবে বলছো কেন? কি হয়েছে তোমার? সে প্রশ্নের জবাব দেয় না অনু। প্রচণ্ড রাগে জ্বলতে থাকে ওর শরীর। হিস্ট্রিয়া রোগীর মতো কাঁপতে কাঁপতে নিজের ঘরে চেঁচিয়ে যায়। সবাই ওর মধ্যে পেয়েছে কি? সব চারু, খেতে চারু, বসতে চারু, সব কিছুতে চারু চারু চারু। সমস্যা কি? কি এমন কালো জাদু করেছে যে ওকে ছাড়া কেউ কিচ্ছু বোঝে না? সন্ধ্যায় পড়তে বসতে হয়। সম্ভবত এটা বাঙালির সর্বজনীয় বিধির আওতায় পড়ে। প্রাইমারি থেকে কলেজ সব জাতের শিক্ষার্থীদের বাড়িতে বাপ-মায়ের এই নিয়ম চালু করে রেখেছে। সন্ধ্যাবেলায় বাড়ির সবাই যখন সন্ধ্যাকালীন চায়ের আড্ডায় মেতে ওঠে, বাচ্চারা তখন বইয়ের ভাঁজে মুখ গুজে থাকে। অরুণা মেনশনে এর ব্যতিক্রম নয়। কটা দিন বিয়ের বাড়ির আমেজে সেজেগুজে বেরিয়ে রিঙ্কু টিঙ্কুর পড়াশোনা চাঙ্গে উঠেছে। আজ বাড়ি ফাঁকা হতে ছোট চাচি কান দুটো ধরে পড়তে বসিয়েছেন। কিন্তু বসালে কি হবে? পড়তে তো হবে। বদমাসের চূড়োমণি শিরোমণি এই রিঙ্কু টিঙ্কুর কি সহজে পড়া হয়? কাজের মেয়েটা জলখাবার দিয়ে গেল। সেই রোজকার এক খাবার, গ্লাস ভর্তি দুধ বিস্কুট। দেখে মুখ কুঁচকে ফেলল দুই ভাই। এবারে সবাই জানে দুধ নামক তরল পদার্থের প্রতি তাদের কী পরিমাণ অনাসক্তি। তবু রোজ এটাই আসে নাস্তা হিসেবে। বিস্কিটটা তবুও বদলায়, কখনো বা অন্য কিছু আসে। কিন্তু দুধের হাত থেকে নিস্তার নেই। ট্রে থেকে গ্লাস নামিয়ে মেয়েটা বলল, ভাইজান রে, দুধটুকু খাইয়া লইয়েন কইলাম, ফেলাই দিয়েন না, ছোট্ট আম্মা জানলে রাগ করবো। আরে যাও যাও, খেয়ে নিব আমরা। মেয়েটাকে বিদায় দিল টিঙ্কু। তারপর উঠে গিয়ে জানলা দিয়ে দুধের গ্লাস দুটো ঢেলে ফেলে দেয়। ফিরে এসে বসে বিছানায়। রিঙ্কু বিস্কিটের পিরিচটা দখলে নিয়ে বসেছে। সেখান থেকে একটা বিস্কুট তুলে নিয়ে বসলে সামনের চেয়ারটায় টেবিলে খোলা বইটার দিকে চেয়ে বলল, একটা কথা বল। বাড়িতে একটা বিয়ে, আর আমাদের ঘাড়ের ধরে পড়তে বসিয়ে দিছে। বিয়ের অজুহাতে কদিন পড়া হয়নি সে হুঁশ আছে? সামনের সপ্তাহে মান্থলি টেস্ট শুরু হবে। সিলেবাস কিছু হয়েছে? কপট রাগ দেখায় রিঙ্কু। দু ভাইয়ের মধ্যে তুলনামূলক সে একটু লেখাপড়ায় আগ্রহী। টিঙ্কু তো পুরোপুরি বিদ্বেষী এ ব্যাপারে। ভাইয়ের জ্ঞানী আলাপে সে বিরক্ত হয়।
আরে রাখ তোর সিলেবাস। আমি পাচ্ছি না আমার জ্বালায়, তোর আবার কিসের জ্বালা? 2 বছর ধরে ঝুলতে ঝুলতে ফেলটুস অনুপার বিয়ে হয়ে গেল, আর আমি এখনো আমার রাইমাকে পটাতে পারলাম না। পড়ালেখা ছেড়ে তুই এখন রাইমার কথা ভাবছিস? রিঙ্কু অবাক হয় খানিকটা। রাইমা ওদের ক্লাসমেট, দারুণ সুন্দরী এই মেয়েটার প্রতি টিঙ্কুরও প্রবল আকর্ষণ। বছর 3 ধরে এই মেয়ের পিছে সেও ঘুরছে, যদিও পাত্তা পাচ্ছে না একরত্তি। দীর্ঘশ্বাস ফেলতে টিঙ্কু বলে, অনুপার মতো বজ্জাত মেয়ের যদি প্রেম হয়, তবে আমার মতো ভদ্র ছেলের সঙ্গে রাইমার মতো ভদ্রমের প্রেম হবে না কেন? নিজেকে ভদ্র দাবি করে আর পাপ বাড়াস না রে ভাই, ধর্মে সইবে না। বিড়বিড় করে ছেলেটা, ওর কথা দাম দেয় কে? উদাস টিঙ্কু তখন দার্শনিক চিন্তাভাবনায় ব্যস্ত। আমি একটা কথা চিন্তা করলাম জানিস, পৃথিবীতে ভালো মানুষের কোনো সুখ নেই, তারা তাদের ভালোবাসা পায় না। এই দেখ না, আমি কত ভালো মানুষ, ক্লাস 5 থেকে রাইমের পিছনে পড়ে আছি, কোনো লাভ নেই। ভালোবাসা পাচ্ছি, পাচ্ছে কে বল? অনুপার মতো বদগুলো। এই দুনিয়া আসলে ভালো মানুষের কোনো দাম নেই, বুঝলি? ওর জ্যাঠামি দেখে কপাল কুঁচকে রিঙ্কুর প্রতিবাদ। না বুঝি না, তোর এই পাকামো দেখে আব্বা যখন পেদিয়ে পেছন লাল করে দেবে তখন বুঝবি। ভালো কথার মধ্যে এই উত্তম মাধ্যম প্রসঙ্গ আনলে বেজায় খাপ্পা হয় টিঙ্কু। কিঞ্চিত রাগ করে বলে, আমার কথা তোর পছন্দ হচ্ছে না? আব্বার কেলানি খেতে খুব মন চাইছে বোধহয়। তা আব্বাকে ডাকবো, ডেকে বলবো তোর কুকীর্তি, গত মাসে স্কুলের ফিস নাম করে আব্বার কাছ থেকে যে 1000 টাকা মেরে দিয়েছিস। দোষ ধরলে তেলে বেগুনে জ্বলে উঠলো। আমি একাই কি টাকা মেরেছি? তুই বুঝি খুব ধোয়া তুলসী পাতা? সে তো আমি এমনি একটু হে হে দমে গিয়ে হে করে হেসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। রিঙ্কু ভাইকে দাঁত দেখে বের করে হাসে। হঠাৎ কি একটা মনে পড়ে যাওয়ায় তার ভাবগতির পরিবর্তন হলো। ভাইয়ের দিকে ঝুঁকে এসে টিঙ্কু বলল, একটা ব্যাপার খেয়াল করছিস? কি ব্যাপার? বিস্কিটের ছোট্ট কামড় দিয়ে জিজ্ঞাসা করে সহদর। নিখিল ভাইয়ের হাবভাব আমার ঠিক ভালো ঠেকছে না, কেমন যেন লাগছে। কেমন? ভুরু কুঁচকে তাকায়। ওর প্রশ্নে একটু চুপ করে টিঙ্কু চেয়ার ছেড়ে লাফিয়ে বিছানায় চড়ে। ভাইয়ের ঠিক সামনে বসে মুখের কাছে মুখ নিয়ে ফিসফিস করে রইল। নিখিল ভাই কিছু একটা পাকাচ্ছে, আমার ধারণা ও বেটা আপার উপর ফল করছে। কে, ঋতুপা? সন্ধিয়ান সুরে রিঙ্কু, ওর দ্বিধান্বিত উত্তর। ঠিক বুঝতে পারছি না, ঋতুতা আপাও হতে পারে, আবার চারুপা। নিখিল ভাইকে দেখছি ওদের পিছে পিছে ঘুরতে। ওরা যেখানেই যায় বা যায় সেখানে এই লোক থাকছে জানিস। ঋতুপা ছাদে ঘোরাফেরা করে, নিখিল ভাই ছাদে, চারুপা দক্ষিণে হয় বসে। সন্ধ্যায় দেখে উনি দক্ষিণে হয় বসে গলা ছেড়েছেন। বুঝেছিস কিছু এই লোকের মতলব? আমি নিশ্চিত এ বেটার চরিত্রে দোষ আছে। ত্যাক্ত হয় রিঙ্কু, এমন একটা কথা বলবি না, সৌভিক ভাইয়ের বন্ধু উনি, এত খারাপ নিশ্চয় না। ভাইয়াকে তো চিনিস, কত চুচি, 3rd ক্লাস, কারোর সাথে ফ্রেন্ডশিপ করবে না। আরে ধুর, সে কথা নাই। আমার খটকা অন্য জায়গায়। নিখিল ভাই খারাপ কিনা জানি না, কিন্তু উনি আমাদের কোনো আপার উপর ফল করছে, এ আমি সুনিশ্চিত, প্রচুর সুনিশ্চিত। কি দেখেছিস? কি বুঝেছিস? আল্লাহই মালুম। এখন ঘরে বসে খিচুড়ি পাকাচ্ছিস, যা সর, পড়তে বসবো। উঠে দাঁড়ালো রিঙ্কু, ওকে পাশ কাটিয়ে পাশের চেয়ারে টেনে বসলো, বই খাতা খুলে মনোযোগ দিল। ওর কাজে মহা বিরক্ত হয়ে মাথায় গাঁটটা বসলো টিঙ্কু। আমার কথা তো দাম দিচ্ছিস না, পরে বুঝবি, গরিবের কথা বাসি হলে বলে। হুম। রাতের খাবার খেয়ে ঘরে ফিরলে সৌভিকের দেখা মিলল। বিছানায় বসে সিঙ্গেল সোফাটায় বসে আছে, থমথমে চাহনি মেলে চেয়ে আছে ওর দিকে। নিখিল অবাক হলো একটু। সারাদিন কোথায় ছিলি, দেখা পেলাম না তোর। আমাকে সঙ্গে এনে নিয়ে একা ফেলে উদা হলি। সৌভিকের কোনো ভাবাভাব হলো না। সে গম্ভীর স্বরে উচ্চারণ করো, তোর সাথে কথা আছে। কথা তো আমার আছে, কিন্তু তুই তো না শুনে পালিয়ে গেলি। দাঁড়া, একটু কাজ আছে, সেরে আসছি। বলে ঘরের অন্যদিকে যেতে উদ্যত হলো নিখিল। রাশভারী ঘরে আদেশ দিল, কাজ করে, আগে কথা শেষ কর, বারান্দায় চল। বলে আসন ছেড়ে উঠে দাঁড়ালো। যন্ত্র বানাবার মতো কাট কাট ভঙ্গিতে হেঁটে ব্যালকনিতে চলে গেল। নিখিল কিছু বলতে চেয়েও পারল না, সুযোগ হলো না। আগত্যা বন্ধুর ইচ্ছে অনুযায়ী তার পিছু পিছু হাঁটল। আলোহীন জায়গাটায় কুচকুচে কালোর পসরা, সামনে অন্ধকার বাগান, এর চেয়ে অন্ধকার এই ব্যালকনি। পাশাপাশি পেতে রাখা দুটো বেতের চেয়ার, তারই একটা ক্ষেত্রে সৌভিক বসেছে। নিখিল চেয়ার টেনে সামনে বসবার ইঙ্গিত দিতে ও বসলো। মুখোমুখি দুটো মানুষ, পিনপতন নীরবতা ভেঙে শুরু করলো সৌভিক, তুই চারুকে কি সিরিয়াস? তোর কি মনে হয় আমি ফাজলামো করছি? নেহাত মজা করে একটা কথা বলে তোর ঘুষি হজম করছি? প্রশ্নের বিপরীত প্রশ্ন। সৌভিক স্বাদ ছাড়লো একটা। নিখিলে হাবভাব বলে দিচ্ছে ও যথেষ্ট সিরিয়াস। এমতো অবস্থায় ও কি করে বলবে সবটা? অথচ না বলার উপায় নেই। অদ্ভুত জটিল এক পরিস্থিতির কবলে পড়েছে ও, যেখানে সব কিছু খোলসা না করলে আর কিছু বলছে না। বলল, তুই কিছু জানিস চারু তোর চোখের দেখায় ভালো লেগেছে, তাই বলছিস ভালোবাসিস, স্বপ্ন দেখছিস, কিন্তু যাকে নিয়ে তোর এত জল্পনা কল্পনা আসল, তার সম্পর্কে তোর জানা উচিত না? সরাসরি তাকায় ওর দিকে। অন্ধকারে নিখিলের মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তাই ওর চেহারায় কীভাবে খেলা চলছে তা দেখতে পেল না। শুধু শুনতে পেল নিখিলের আত্মবিশ্বাসের জবাব। যতটুকু জানার সম্ভবত আমি জেনে নিছি, চারু তোর বড় চাচার মেয়ে। ছোট বোন অনুর বিয়ে হয়েছে 2 দিন আগে। বিয়েটা প্রেমের বিয়ে। চারু মেয়েটাকে দেখে মনে হয় শান্তশিষ্ট,
কিছুটা অন্তর্মুখী চরিত্রের, পড়ালেখা কতদূর আমি জানি না, তবে বোধহয় অনার্স পাস করছে, পাসও করতে পারে। আর মেয়ের বাবার সম্বন্ধে, তোদের দাদা আহাদ রাজার গড়া পারিবারিক ব্যবসা, এখন বংশানুক্রমে তোর বাবা চাচারা দেখছেন। সে কি আমার অজানা? তাহলে বল, এত কিছু জানার পর বিয়ে করতে আর কি লাগে? এক নাগাড়ে কথাগুলো বলে থামল নিখিল। তার ভাষ্যমতে বিয়ে করতেই এসব জানলে চলবে, কিন্তু ছেলেটা সব খবর নিলে আসল খবরটা নেয়নি। এটা বেশ বুঝলো সৌভিক। ওর কথায় রেশ ধরে বলে, ব্যাস এইটুকুই? তুই বল, আর কিছু লাগবে নাকি? তোর কি মনে হয় একটা মেয়েকে বিয়ে করার আগে তার ম্যাটেরিয়াল স্ট্যাটাস সম্পর্কে জেনে নেওয়া উচিত? দাঁতে দাঁত পিষে প্রশ্নটা ছুড়ে। হঠাৎ করে এমন একটা কথায় শুধু ভর খায় নিখিল। তথাপি বলে, চারুকে দেখে মনে হয় না সে বিবাহিত। আর বিবাহিত হলে অনুষ্ঠানে ওর বরকে দেখতাম না। সবই পাল্টা যুক্তি। হতে পারে তার বর আসেনি, বিদেশে বা দূরে থাকে। আর তোর মাথায় এই প্রশ্নটা কেন আসলো না যে বাংলাদেশের অধিকাংশ পরিবারের বড় বোনের পরে ছোট বোনের বিয়ে হয় না? সেখানে চারুকে রেখে ছোট বোনকে কেন বিয়ে দেবে? এই খটকা তো নিখিলেরও রেগেছিল, কিন্তু চারুর প্রতি অত্যাধিক মুগ্ধতায় বেচারা ভুলেই গেছে সারা দুনিয়া। প্রশ্নটা মাথায় এসেও আসেনি। সৌভিক ফের শুধে, বল, প্রশ্নটা তোর মাথায় আসেনি? এই ব্যাপার নিয়ে খটকা লাগেনি তোর? প্রত্যুত্তরে বিভ্রান্ত সুর, আমি কিছু বুঝতে পারছি না সৌভিক, তুই এরকম পেঁচিয়ে কথা বলছিস কেন? কথা পেঁচানো বলেই পেঁচাতে বাধ্য হচ্ছি, সরল জবাব। যদিও তার মধ্যে সরলতার লেশ অবধি পেল না নিখিল। অধৈর্য হয়ে উঠল ক্রমশ। প্লিজ সৌভিক, ক্লিয়ার করে বল সব কিছু। আমি কিছুই বুঝতে পারছি না। লম্বা একটা শ্বাস নিয়ে অতঃপরে সৌভিকের স্বগতিত। চারও অবিবাহিত নয় নিখিল, ওর বিয়ে হয়েছিল। 6 মাসে সে সংসার টিকে নিয়ে বিদায় অনুর বিয়ে ওর বরকে তুই দেখতে পাসনি। চারু কুমারী নয়, ডিভোর্সির ত্যাগ ওর নামের সাথে যুক্ত। বেশ বিষণ্ণ শোনালো ওর কণ্ঠস্বর। সহসা কী বলবে কোনো ভাষা খুঁজে পেল না নিখিল। মনে হলো যেন ওর বিশাল শব্দভাণ্ডার মুহূর্তে শূন্যতায় ডুবে গেছে। অনেক হাতড়েও কোনো সুরাহা হলো না। নিখিলের নীরবতা দেখে তো কিছুটা আন্দাজ করতে পারলো সৌভিক। রাগঢাক না করে তাই সবটা জানালো। চারুর বিয়ে হয়েছে আজ থেকে 2.5 বছর আগে। অনুর ভাসুর মাহতাবকে দেখেছিলি গতকাল অনুষ্ঠানে? ওই মাহতাব হলো চারুর প্রাক্তন বর। মাহতাবের সূত্র ধরে মাহাতের সঙ্গে অনুর পরিচয়, বিয়ে। ওদের ডিভোর্স কেন হলো? নিষ্পলক চোখে তাকালো। আরেকটা দীর্ঘশ্বাস গোপন মোচন করে সৌভিক। চারুর শারীরিক সমস্যা হতে আছে। শি ক্যান নেভার বি আ মাদার। মাতৃত্বের স্বাদ নেওয়ার ক্ষমতা ওর নেই। মাহতাব বিয়ে করেছিল বাচ্চার উদ্দেশ্যে। ওদের পরিবারে বাচ্চার অভাব, তাই সেজন্য ডিভোর্স দিয়ে দিবে? বাচ্চা না হলে একটা মেয়ের আর দাম নেই? সংসার ভেঙে দিবে? এটা কেমন কথা? হঠাৎ তেতে উঠল ছেলেটা। কণ্ঠের আগের স্ফুলিং। জবাবে কিঞ্চিত হাসলো সৌভিক। তাচ্ছিল্য ভরা হাসি দিল। আমি জানি কথাটা তুচ্ছ। সামান্য একটা কারণে কারো সংসার ভেঙে যাবে, এটা তোর মানতে কষ্ট হচ্ছে, কিন্তু সত্যিটা নির্মম হয়। মাহতাবের মতো অতি শিক্ষিত, আধুনিক বসবাসকারী একজন মানুষ যে এমন করবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যাপারটা আমার জন্য শকিং ছিল, কিন্তু কিছু করার নেই। কেউ যদি বলে দেয় আমি সংসার করব না, তখন কি তাকে জোর করে শোভা পায়? তার বিরুদ্ধে মামলা করেই বা কি? তামাশা করে লোক হাসানো। কথা সত্য। স্বাভাবিকভাবে এই ঘটনা যে কেউ শুনলে অবাক হবেন। স্বাধীন এবং আধুনিক মানসিকতার লোকেরা তো হয়তো রাগও হবেন, কিন্তু তাতে কি? চারুর সঙ্গে যা হয়েছে তা কি ফেরানো যাবে? আমরা মুখে মুখে যতই বলি আমরা শিক্ষিত, আধুনিক, উন্নত যুগে বাস করি, কিন্তু আমাদের মনের যে অন্ধকার সংস্কার ধ্যান ধারণা আছে, সেটুকু শিক্ষার আলো দিয়ে সবাই দূর করতে পারি। যদি পারতাম তাহলে মাহতাব আর তার পরিবারের মতো মানুষকেরা নারীকে এত ছোট করে দেখতো না। নারীকে শুধু সন্তান জন্ম দেওয়ার মেশিন জ্ঞান করতো না, ভাবতো না সন্তান জন্ম দিতে না পারলে মেশিনটা নষ্ট, অযোগ্য, টাকারে ভাগারে ছুঁড়ে ফেলা উচিত। হায় রে সভ্যতা! সৌভিক নিজের কথা শেষ করে উঠে চলে গেল ভিতরে। নিখিল বসে রইল অন্ধকারে একা। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় 3য় পর্ব।